শহরে একটা খুন হয়, তবে সেই খুনের মধ্যে একটা আশ্চর্য ব্যাপার দেখতে পাওয়া যায়। যে ছুরি দিয়ে খুন করা হয়েছে আর যে ছুরিটা ঘটনাস্থলে পাওয়া গেছে, দুটো ছুরি নাকি আলাদা। শুধু কি খুনের উদ্দেশ্যেই এটা করা হয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও অন্য কোনো রহস্য? এই ঘটনার তদন্ত করতে গিয়ে ব্যোমকেশের সম্মুখে অনেক কিছুই উঠে আসে। ব্যোমকেশ কি পারবে আসল অপরাধীকে খুঁজে বের করতে? আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট অমর চরিত্র ব্যোমকেশ বক্সীর প্রতি আমাদের শ্রদ্ধার নিবেদন, লেখক সুকান্ত দাসের কলমে একটি ব্যোমকেশ ফ্যানফিকশন, ব্যোমকেশ ও ছুরি রহস্য। গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে শুভ, গল্প পাঠে পিনাকি, ব্যোমকেশের চরিত্রে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে পার্থ, সাগ্নিক ও শিউলি। শুরু হতে চলেছে আজকের আমাদের বিশেষ নিবেদন, ব্যোমকেশ ও ছুরি রহস্য। বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে বাগানের মধ্যে বৌঠানের হাতে পোঁতা গোলাপ গাছটার দিকে তাকিয়ে ব্যোমকেশ বলে উঠল, নারী জাতির হাতে বোধহয় একটা ব্যাপার রয়েছে অজিত। এই সেদিন দেখলাম গোলাপ গাছটা প্রায় মরে যেতে বসেছে। আমার মনে হয়েছিল আর দুদিনের মধ্যে শুকিয়ে কালো হয়ে যাবে, কিন্তু সত্য কিন্তু সেটাকে একদম বাঁচিয়ে তুলেছে। দেখো, ব্যোমকেশের কথা সেদিকে তাকানোর প্রয়োজন ছিল না, কারণ ব্যাপারটা আমি আগেই দেখেছি। দুদিন আগে গাছটা একদম শুকিয়ে এসেছিল, পাতাগুলো প্রায় হলদে হয়ে আসতে শুরু করেছিল। সেই গাছটাকে এখন কেউ দেখলে বলবে যে এই গাছটার অবস্থা দুদিন আগে অমন ছিল। বৌঠান আর পুঁটিরাম মিলে গাছটার যত্ন করে সেটাকে আবার বাঁচিয়ে তুলেছে। যতদূর মনে হয় গাছে কোনো পোকা ধরেছিল। আমরা ব্যালকনির উপরে দাঁড়িয়ে রয়েছি। নিচে গোলাপ গাছটার কাছে বৌঠান বসে বোধহয় গাছে জল কিংবা গোড়ায় সার দিয়ে চলেছে। একটু পরে আমাদের দিকে তাকিয়ে নিজে থেকেই বলল, দেখেছো ঠাকুরপো, বলেছিলাম না গাছটা ঠিক বেঁচে যাবে। আমি বৌঠানের কথার উত্তর দিলাম না, মনে মনে হাসলাম। বৌঠান যখন বলেছে সেটা সে করে দেখিয়েছে। ঠিক সেই সময় আমাদের বাড়ির সামনে পুলিশের জিপটা দেখা দিল। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম ব্যোমকেশ বোধহয় ব্যাপারটা দেখে একটু অবাক হয়েছে, কারণ দাসবাবু কোনো কারণে আসার হলে টেলিফোন করে আসেন। আজ সকালে কিন্তু তিনি টেলিফোন করেননি। তারপর সোজাসুজি পুলিশের পোশাকে জিপ নিয়ে এসে বাড়ির সামনে দাঁড় করিয়ে দিলেন। এখন জিপ থেকে নেমে বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে আমাদের দেখতে পেয়ে বলে উঠলেন, দুবার আপনাকে টেলিফোনে পাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ক্রস কানেকশন হচ্ছিল বারবার। টেলিফোনটায় কি কোনো সমস্যা হয়েছে? সে তো ঠিকই আছে। আর তবে আপনি যখন এসেই পড়েছেন, আসুন উপরে আসুন, তারপর না হয় কথা বলছি। দাসবাবু বৌঠানের দিকে তাকিয়ে একবার হেসে নিয়ে উপরের দিকে আসতে শুরু করলেন। আমি আর ব্যোমকেশ আমাদের ঘরে গিয়ে বসলাম। এই সময় দাসবাবু এসেছেন মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে। মনে মনে একটু উৎসাহিত হয়ে পড়লাম, কারণ প্রায় মাসখানেক ধরে ব্যোমকেশের হাতে কোনো কেস নেই। আমরা বসে থাকার কিছুক্ষণ পরেই দাসবাবু ঘরে এসে ঢুকলেন। তারপর সামনের চেয়ারটায় বসে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে বললেন, বেশি দেরি করা যাবে না, চলুন এক্ষুনি বেরিয়ে পড়ি। তাহলে মার্ডার স্পটটা, ডেড বডিটা আপনাকে একবার দেখাতে পারবো। খুন? হ্যাঁ অজিতবাবু, আর বলবেন না। সকালে একটা রাউন্ড ছিল, সেটা সেরে থানায় গিয়ে সবে বসে জলের গ্লাসটা তুলে নিয়েছি, এমন সময় টেলিফোন বাজলো। তারপরে এই খুনের খবরটা পেলাম। তাড়াহুড়ো করে বেরিয়ে এসে দেখি এই বীভৎস ব্যাপার। তাছাড়া কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম ব্যোমকেশবাবুকে একবার টেলিফোন করি। তো সেই বাড়ি থেকেই আপনাকে টেলিফোন করলাম। আসলে ব্যোমকেশবাবু, আপনার নম্বরটা বেশ মুখস্থ হয়ে গেছে, বুঝলেন, কিন্তু আপনাকে পাওয়া গেল না দেখে সরাসরি আপনার বাড়িতে চলে এলাম। সকালে আপনার কাছে খবর গেছে, তার মানে খুনটা হয়েছে রাতের বেলা? আপাতত মৃতদেহটা দেখে সেটাই তো মনে হচ্ছে। বডি পোস্টমর্টেম করলে আরও ভালোভাবে জানা যাবে, তবে সমস্যাটা কিন্তু অন্য জায়গায়।
দাসবাবুর কথায় আমি একটু নড়ে চড়ে বসলাম। দাসবাবুর মুখটা দেখেই বোঝা যাচ্ছে তিনি কোনো একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তিত রয়েছেন। সামান্য কিছুক্ষণ ভেবে নিয়ে তিনি বললেন, গলার কাছে একটা আঘাতের চিহ্ন আর বুকের বাঁ দিকে একটা গভীর ক্ষত রয়েছে। তবে আসলে সমস্যাটা হলো বুকের বাঁ দিকে যে ছুরিটা গাঁথা ছিল সেই ছুরিটা ক্ষতর থেকে কিন্তু সামান্য ছোট। দাসবাবুর কথায় ব্যোমকেশও বোধহয় অবাক হয়েছিল। ছোট মানে কি বলতে চাইছেন আপনি? আসলে ব্যোমকেশবাবু, শরীরে কোথাও যখন আঘাত হয় তখন আঘাতের জন্য একটা ক্ষত তৈরি হয়, সেটা আপনি ভালোভাবেই জানেন। তো সেই ক্ষতটা দেখে একটা ধারণা করা যায় যে আঘাত করার অস্ত্রটা কি। এখানে ক্ষতের মধ্যে একটা ছুরি ঢোকানো ছিল, কিন্তু আমরা ঘটনাস্থলে পৌঁছে ছুরিটা বার করতে গিয়ে বুঝতে পারি সেই ছুরিটা দিয়ে কখনো ওই যে এমন আঘাত করা যাবে না। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় আঘাতটা অন্য কোনো ছুরি দিয়ে হয়েছে, যার আকার অনেকটা বড়। তবে এই ছুরিটাকে আঘাতের পরে সেই ক্ষতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো একটা কারণে। এ কথায় আমি অবাক হয়ে গেলাম। আমার মুখ থেকে বেরিয়ে এলো, এটা খুন নাকি ছেলে খেলা? কেউ খুন করে তারপর খুনের অস্ত্র বার করে সেখানে ছোট ছুরি ঢুকিয়ে দিয়েছে। দাসবাবু বোধহয় একটু ইতস্তত করলেন আমার কথায়। তবে ব্যোমকেশকে দেখলাম দুটো হাত মুখের কাছে রেখে চোখ বন্ধ করে বসে রয়েছে। দাসবাবু বললেন, আসলে কিছুই না বুঝে উঠতে পারছি না অজিতবাবু। খুনটা যে হয়েছে সে ব্যাপারটা তো নিশ্চয়ই। তার গলার কাছে একটা আঘাত রয়েছে, বুকের কাছেও গভীর ক্ষত, আর ঘরের মেঝেতে রক্তে ভেসে যাচ্ছে। কিন্তু তার মধ্যে এমন একটা অদ্ভুত কাণ্ড কে করলো? ব্যোমকেশ বেশ কিছুক্ষণ চুপ করেছিল, এবার বলল, ভিকটিমের বাড়িতে আর কে কে আছে? ওখানেই তো সমস্যা ব্যোমকেশবাবু। ভিকটিমের বাড়িতে তার স্ত্রী, এমনকি ছেলেও থাকে। তবে তারা দুজনেই আর সম্প্রতি ওই কয়েকদিনের জন্য তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার মধ্যে এমন একটা ব্যাপার ঘটে গেল। পুলিশের তরফ থেকে তাদের খবর দেওয়া হয়েছে, তারা আশা করছে দুপুরের মধ্যে এসে পড়বে তারা। এখন সেখানে তাহলে কে রয়েছে? এই মুহূর্তে সেখানে চাকর রয়েছে, আর তাছাড়া পুলিশের দুজন কনস্টেবলও রয়েছে। চাকর সকালে আসল ব্যাপারটা দেখে, তারপর পাশের বাড়ির একজনকে খবর দিয়ে পুলিশে টেলিফোন করায়। আমি গিয়ে দেখেছি চাকর এবং আশেপাশের 2-3 জনকে সেই ঘরের মধ্যে থাকতে। তার মানে যদি পায়ের ছাপ কিংবা অন্য কোনো চিহ্ন থাকার থাকতো তাহলে সেগুলো এতক্ষণে নষ্ট হয়ে গেছে। এই ছোট ছোট ব্যাপারগুলো যে কেসে কতটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা যা হয়েছে সেটা নিয়ে এখন আর ভেবে লাভ নেই। চলুন চলুন আমরা একবার ঘটনাস্থলে যাই। ব্যাপারটা না দেখলে কিছু বোঝা যাচ্ছে না। এই অজিত, তুমি আসছো তো? মৃতদেহ পড়ে রয়েছে মেঝের উপর। গোটা জায়গাটা রক্তে ভেসে যাওয়ার কথাটা দাসবাবু নেহাত মিথ্যে বলেননি। দেখলে মনে হবে গোটা শরীরের রক্তই বেরিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে খুব সম্ভবত মাঝামাঝি রাত্রের দিকে খুনটা হয়েছে, কারণ ক্ষত কালো হয়ে আসতে শুরু করেছে। ঘরের মধ্যে আমরা 3 জন ছাড়া আর কেউ ছিল না, বাকি সবাই নিজের ঘরে বসে রয়েছে। ব্যোমকেশ মৃতদেহর দিকে তাকিয়ে দেখতে দেখতে একসময় বলল, যে ছুরিটার কথা আপনি বলেছিলেন সেই ছুরিটা কোথায় আছে? আমাদের হেফাজতেই রয়েছে, আর নিচে একটা কাগজের মোড়ে ছুরিটা রাখা আছে, যদি হাতের কোনো ছাপ বার করা যায় তাই। বেশ, কাল রাতে এই ঘরে এই ভদ্রলোক ছাড়া আর কেউ ছিলেন না? সেই ব্যাপারে কেউ সঠিক কোনো তথ্য দিতে পেরেছে? পাশের বাড়ি এক ভদ্রলোক বলেছিলেন কাল রাতের দিকে ভদ্রলোকের ঘরে আলো জ্বলতে দেখা গিয়েছিল। আসলে ওই জানলাটা দিয়ে তাকালেই আপনি বুঝতে পারবেন পাশের বাড়ির জানলাটা আড়াআড়িভাবে দেখা যায়। তবে ভদ্রলোক নাকি বেশ রাত পর্যন্ত জেগে থাকতেন, তাই ব্যাপারটা নিয়ে ওরা আর কিছুই ভাবেনি। তবে বাড়িতে কিন্তু কাউকে আসতেও দেখা যায়নি। এমনও হতে পারে যে এসেছিল সে আসলেই গভীর রাতে এসেছিল, তাই কেউ দেখতে পায়নি। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না ব্যোমকেশ। ভদ্রলোক যখন ঘরে একাই থাকতেন তাহলে তিনি নিশ্চয়ই ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। অচেনা কেউ যদি এত রাতে বাড়িতে আসে তাহলে তিনি নিশ্চয়ই দরজা খুলে তাকে ঘরে আসতে দেবেন না। তুমি এ কথা কেন বলছো বুঝতে পারছি অজিত। বাড়িতে কোথাও কোনো ধস্তাধস্তি কিংবা ভাঙার জন্য নেই, তাহলে এতটাই ঘরের ভেতর এলো কি করে? তাহলে কি অপরাধী এই ভদ্রলোকের পরিচিতি আছে? আচ্ছা, ভদ্রলোকের নাম কি? ভদ্রলোকের নাম সমরেন্দ্র ভট্টাচার্য। আচ্ছা, আপনি ভদ্রলোকের ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিন, আর ওনার ছেলে আর স্ত্রী এলে
ওদেরও একবার জেরা করতে হবে। তাছাড়া ভদ্রলোকের কোনো শত্রু আছে কিনা সে ব্যাপারটাও জানা দরকার। এখান থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না। একবার সেই ছুরিটা আমায় দেখাবেন তো। ব্যোমকেশের দেখা শেষ হয়ে গিয়েছিল। সে ঘর থেকে বেরোবার আগে একবার জানলার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর দরজাটা ভালো করে পরীক্ষা করলো। ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে প্রশ্ন করলো, ঘর থেকে কিছু চুরি যায়নি তো? চাকর তো তেমন কিছুই বলতে পারলো না। ভদ্রলোকের স্ত্রী আর ছেলে এলে ব্যাপারটা জানা যাবে। আপনার কি মনে হচ্ছে চুরির জন্য খুনটা করা হয়েছে? অনুমানের উপর ভিত্তি করে এখন কোনো কিছুই বলাটা ঠিক হবে না, বরং অপেক্ষা করি পোস্টমর্টম রিপোর্টটা আসুক আর ভদ্রলোকের পরিবার ফিরে আসুক, আর ওর সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্তে আসা যাবে না হয়। ব্যোমকেশ দরজার দিকে এগোতেই আমরাও দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। তবে আমরা সিঁড়িতে নেমে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ব্যোমকেশ বাইরে এসে দাঁড়ালো। আমার কেমন যেন মনে হলো ব্যোমকেশ বোধহয় ঘরের মধ্যে কিছু একটা করছিল, কিন্তু সেটা কিছুতেই বুঝতে পারলাম না। দাসবাবু নিচে নেমে প্লাস্টিকের কাগজে মোড়া একটা ছোট্ট ছুরি আমাদের দেখালেন। তবে সেটা দেখেই মনে হলো এই ছুরি দিয়ে অন্তত এমনভাবে বুকের মাঝখানে আঘাত করা যায় না। তাহলে ছুরিটা ওখানে এলো কি করে? আমরা সেখানে বেশিক্ষণ রইলাম না, সেখান থেকে বেরিয়ে এলাম। দাসবাবু মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিলেন। তবে তার আগে ব্যোমকেশ একবার সেই কাজের লোকটির সাথে কথা বলল। কাজের লোকটিকে নিচের ঘরের একপাশে সরিয়ে নিয়ে গিয়ে আমি, দাসবাবু আর ব্যোমকেশ বসলাম। তারপর ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা, তুমি এই বাড়িতে কতদিন ধরে কাজ করছো? তা স্যার 4-5 বছর তো হবেই। তুমি যদি কিছু না করো তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝলে? আচ্ছা, তুমি আমায় এবার বলো তো, আজ সকালে তুমি যখন এসেছিলে তখন ঠিক কী দেখেছিলে? গদাই একবার দাসবাবুর দিকে তাকালো, তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে দীর্ঘ গলায় বলতে শুরু করলো, প্রতিদিন আমি সকালেই এই বাড়িতে চলে আসি স্যার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি, তারপর সন্ধ্যাবেলা এখান থেকে বাড়ি চলে যাই। বাবু আমায় বলতো এই বাড়িতে থেকে যেতে, কারণ আমার আর কেউ নেই। ওই এখান থেকে একটু দূরে একটা ছোট্ট ঘরে আমি থাকি। সে আমার বাবার দিয়ে যাওয়া ঘর, বিয়ে করিনি তাই একাই থাকি। আবার ওখান থেকে খেয়ে নিই, রাতে বাড়ি থেকে খালি ঘুমোই, আবার পরদিন সকালে এখানে চলে আসি। সত্যি বলতে বাবু আমায় খুবই ভালোবাসতেন, এমনকি গিন্নিমাও খুব আমায় ভালোবাসতেন। তবে ছোটবাবু একটু রাগী হলেও মনটা খুব ভালো। গিন্নিমার ছোটবাবু কয়েকদিনের জন্য কোথায় যেন ঘুরতে গিয়েছে। বাবু একাই ছিলেন, তাই সকালে আমি একটু তাড়াতাড়ি চলে আসতাম। আমি এসে বাবুকে চা করে দিতাম, তারপর উঠে রান্নার কাজ, এটা ওটা বাড়ির সব কাজ আমাকেই করতে হতো। তবে গিন্নিমা থাকতে গিন্নিমা নিজের রান্নাটা নিজেই করতেন, বাকি সমস্ত কাজ আমি করতাম। তবে কোনো রকমে দুজনের খাওয়ার মতো রান্না আমি করে নিতে পারতাম। আজ সকালে যখন আসি তখন দেখি দরজাটা খোলা রয়েছে। আমার একটু সন্দেহ হয়, কারণ প্রতিদিন সকালে এসে আমি দরজায় ধাক্কা দিই। যদিও তার আগে বাবু ঘুম থেকে উঠে যান, দরজা খোলাই থাকে, আর না হলে দরজা ভেতর থেকে বন্ধ থাকে। আমার গলার আওয়াজ পেয়ে বাবু দরজাটা খুলে দেন। তবে আজ দেখলাম দরজাটা ভেজানো রয়েছে। আমার মনে হলো বাবু হয়তো উঠে পড়েছেন, তাই দরজা বন্ধ করতে ভুলে গেছেন, কিংবা পুরোপুরি ঘুরতে ভুলে গেছেন। আমি ঘরে ঢুকে বাবু নাম ধরে ডাকতে থাকি, কিন্তু বাবুর সাড়া পাওয়া যায় না। বেশ কিছুক্ষণ এভাবে ডেকে চলেছি, তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে আসি। এবারে সব জায়গায় আমার যাতায়াত। উপরে উঠে বাবুর ঘরের দরজাটা খোলা দেখতে পাই, আর তারপর ঘরের দরজার সামনে যেতেই গদাইয়ের দুটো চোখে ভয় দেখা দিল। সেটা আসলে মৃতদেহটা দেখার ব্যাপারটা সে যে এখনো বলতে পারছে না, সেটা বোঝা যাচ্ছিল। কাঁপা কাঁপা গলায় এসে এবার বলল, বাবুর ঘরের সামনে গিয়ে দেখি বাবু মেঝেতে পড়ে আছেন, তার গলার কাছে, বুকের কাছে রক্ত জমে আছে, আর গোটা মেঝে ভেসে যাচ্ছে রক্তে। কথাগুলো বলতে বলতে গদাইয়ের চোখ থেকে দুফোঁটা জল বাইরে বেরিয়ে এলো। ব্যোমকেশ এতক্ষণ সবকিছুই চুপ করে শুনছিল। এবার বলল, তারপর তুমি কি করলে? আমি তো ভয়ে বেশ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়েছিলাম। তারপর ছুটে বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়ির এক বাবুকে ডেকে আনি। তিনি পুলিশে খবরটা দেন, আর তারপর দেখতে দেখতে আরও কয়েকজন চলে আসে।
তারপর তো পুলিশ নিজেই এলো স্যার। বাড়িতে যখন তুমি ঢুকেছিলে প্রথম, তখন না তোমার কিছু মনে হয়েছিল, মানে বাড়ির কোথাও কোনো একটা পরিবর্তন কিংবা এমন কিছু যেটা প্রতিদিনের মতো নয়? গদাই বেশ কিছুক্ষণ চুপ করে ভাবার চেষ্টা করলো, তারপর বলল, না স্যার, তেমন কিছুই মনে পড়ে না। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এখন বাড়ি ফিরে যাও। প্রয়োজন হলে পুলিশ তোমায় আবার জিজ্ঞাসাবাদ করবে, আর তুমি বাড়ি গিয়ে অপেক্ষা করো। শহর ছেড়ে কোথাও যাবে না, আর তোমার ঠিকানাটা পুলিশের কাছে দিয়ে যাও। আর অত চিন্তা করো না, তোমার যদি কোনো দোষ না থাকে তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। দাসবাবুকে লোকটিকে ছেড়ে দিতে বলে আর মৃতদেহ পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়ার জন্য আর একবার বলে ব্যোমকেশ আর আমি বাড়ি ফিরে এলাম। দাসবাবু নিজের কাজ করলেন। তবে বাড়ি ফিরতে ফিরতে আমার মনে বারবার একটা কথা আসছিল, তাই সেটাই করে বসলাম। মনে হচ্ছে ব্যক্তিগত কোনো শত্রুতার জন্যই খুনটা করা হয়েছে ব্যোমকেশ। ঘর দেখে তো মনে হলো না চুরির চেষ্টা হয়েছে, আর তেমন হলে কাজের লোকটি কিছু অন্তত বলতে পারত। ব্যোমকেশ হঠাৎ কেমন গম্ভীরভাবে প্রশ্ন করল, অজিত, সমরেন্দ্রবাবুর বাড়ির বিছানাটা তুমি ভালো করে লক্ষ্য করেছিলে? বিছানা? মানে আমি তো মৃতদেহটাই দেখছিলাম, তার আশেপাশে কিছু আছে নাকি খোঁজার চেষ্টা করছিলাম। বিছানাটা ঠিক, কিন্তু কেন বলো তো? তেমন কিছুই না। চলো বলছি, ভদ্রলোকের ছেলে আর বউয়ের সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো, অথবা এখন অপেক্ষা করতে হবে আর পোস্টমর্টম রিপোর্টটাও আসুক আগে, বুঝলে? তার আগে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে কোনোটা ঠিক হবে না। ব্যোমকেশ কথাটা বলল বটে, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ব্যোমকেশ কিছু একটা ভেবে চলেছে। তবে সে যখন সেটা বলছে না, তাহলে তার মুখ থেকে এসব কথা বার করা সম্ভব নয়। বাড়িতে পৌঁছে ব্যোমকেশ কিন্তু নিজের ডায়েরিটা নিয়ে বসে পড়ল। আমি বুঝতে পারছিলাম কেসটা নিয়ে সে এখন ভাবতে শুরু করেছে, আর তাই সেসব লিখে রাখছে। আমিও তাকে আর বিরক্ত করলাম না, আমি নিজের ঘরে চলে গেলাম। সেদিনটা একরকমভাবে কেটে গেল। পরদিন সকালে দাসবাবু টেলিফোন করে জানালেন ভদ্রলোকের ছেলে এবং স্ত্রী বাড়িতে ফিরেছেন। তারা কাল সন্ধেবেলাতেই ফিরেছেন, তাই তাদের সাথে একবার ব্যোমকেশ যদি কথা বলতে চায় তাহলে আজই ও বাড়িতে যাওয়া প্রয়োজন। ব্যোমকেশও সম্মতি জানালো। একটু পরেই আমরা গিয়ে পৌঁছলাম সমরেন্দ্রবাবুর বাড়িতে। পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু তখনও এসে পৌঁছয়নি। সমরেন্দ্রবাবুর বাড়ির বসার ঘরে আমরা বসে রয়েছি। ভদ্রমহিলার গোটা মুখে বিষাদের ছাপ। তিনি যে গোটা রাত ধরে কান্নাকাটি করেছেন তা বোঝাই যাচ্ছে। ব্যোমকেশ একটু সময় দিল, বোধহয় সবাইকে ধাতস্থ হয়ে নিতে। তারপর বলল, দেখুন, এই সময় হয়তো আপনাদের এসব প্রশ্ন করা ঠিক নয়, কিন্তু যত দেরি হয়ে যাবে তত অপরাধী আমাদের হাত থেকে কিন্তু পালিয়ে যাবে। তা যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে। ভদ্রমহিলা কিছু বলার আগেই আমাদের সামনে বসে থাকা সমরেন্দ্রবাবুর ছেলেই বোধহয় বলে উঠল, না না ব্যোমকেশবাবু, আপনার যা প্রশ্ন করার আছে আপনি করুন। আমি আপনার কথা শুনেছি, আর আপনি যখন আমার বাবার হত্যার রহস্যটার তদন্ত করছেন, তাহলে আশা করছি বাবার অপরাধী শাস্তি পাবেই। আপনারা ঠিক কবে বাড়ি থেকে বেড়াতে গিয়েছিলেন? দিন চারেক আগে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তবে দিন সাতেক মতো থাকার কথা ছিল, কিন্তু কাল সকালে টেলিফোনটা পেয়ে বিকেলের মধ্যেই আমরা এখানে চলে আসি। তবে ততক্ষণে বাবার মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপনার কাউকে সন্দেহ হয়? মানে এমন কেউ আছে যে আপনার বাবাকে খুন করতে পারে? দেখুন, আমার বাবা একজন ব্যবসায়ী। বাবার অনেক শত্রুতা রয়েছে, কিন্তু ব্যবসায়িক শত্রুতার জন্য কেউ খুন করবে বলে তো আমার মনে হয় না। বাবার ব্যবসা থাকলেও সেটা খুব একটা বড় নয়, মাঝামাঝি ধরনের। তাকে খুন করে কেউ খুব একটা বেশি লাভবান হবে বলে তো আমার মনে হয় না। দেখুন, মাঝে মাঝে অতীত সামান্য কারণেও হয়ে থাকে। খুনের কাছে সামান্য কারণটাও অনেক বড় হয়ে যায় তখন। তাই যদি এমন কারোর কথা আপনার মনে হয়, আপনি তাদের কথা আমাদের বলতে পারেন। আমরা একটু খোঁজখবর নিয়ে দেখব না হয়। বাবার একটা ডায়েরি রয়েছে। সেই ডায়েরিতে বাবার সাথে ব্যবসায় থাকা লোকজনদের নাম, এমনকি তাদের ব্যাপারে সমস্ত কিছুই লেখা থাকে আমি জানি। সেটা আপনি নিয়ে গেলে হয়তো আপনার সুবিধে হবে। সেখান থেকে আপনি কিছু পেলেও পেতে পারেন। এর মধ্যে মানে আপনারা বাড়ি থেকে যাওয়ার আগেই আপনার বাবার মধ্যে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করেছিলেন? না, বাবা তো সবসময় হাসি খুশি থাকতেন। তার মধ্যে যদি কোনো পরিবর্তন হতো তাহলে সেটা আমাদের চোখে খুব সহজেই পড়তো। আচ্ছা বেশ, এবার আমি একটা কথা বলুন তো। আপনার বাবা তো অনেক রাতে ঘুমোতে যেতেন, সে কথা ঠিক। তবে তিনি ঠিক কত রাত পর্যন্ত জেগে থাকতেন সেটা বলতে পারবেন?
ব্যবসার কাজে নানা হিসেবপত্র বাবা রাত্রে খাওয়া দাওয়ার পরেই করত। সে সময় বাবা জেগে থাকতো, তবে খুব বেশি রাত পর্যন্ত নয়, ওই 12টা কি 1টা পর্যন্ত হবে। তারপরেই বাবা ঘুমোতে চলে যেত। তার মানে ব্যক্তিগতভাবে আপনার কাউকে সন্দেহ হয় না। আপনার বাবা কি ওই যে ঘরে তার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরেই ঘুমোতেন, নাকি অন্য কোনো ঘরেও ঘুমোতে পারেন বলে আপনার মনে হয়? এই কথাটা আপনি কেন বলছেন সেটা আমি বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। তবে বাবা ওই ঘরেই ঘুমোতেন, এমনকি বাড়িতে যতক্ষণ থাকতেন ওই ঘরেই থাকতেন, শুধুমাত্র খাওয়ার সময়ই নিচে আসতেন। ব্যোমকেশ চুপ করে কি যেন ভাবল, তারপর ভদ্রমহিলার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনার কি কাউকে সন্দেহ হয়, মানে কে এই খুনটা করতে পারে বলে আপনার মনে হয়? ভদ্রমহিলা মাথা নাড়লেন, তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, না, ওনার সাথে কারো শত্রুতা আছে বলে তো আমি জানতাম না। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ আর কোনো প্রশ্ন না করে বসে রইল। আমি আর দাসবাবু মুখ চাওয়াচাবি করলাম। তারপর ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আপনি আপনার বাবার সেই ডায়েরিটা আমায় একবার এনে দিন, ওটা থেকে যদি কিছু পাওয়া যায়। অনিক নামের ছেলেটি উঠে গিয়ে তার বাবার ঘর থেকে একটা ডায়েরি এনে ব্যোমকেশের হাতে দিল। আমরা বেরিয়ে আসার সময় ব্যোমকেশ বলল, যদি তেমন কিছু মনে পড়ে তাহলে কিন্তু আমাদের জানাবেন একবার, হ্যাঁ? তাহলে এই কেসটা তদন্ত করতে আমাদেরই সুবিধা হবে। আচ্ছা, আরও একটা কথা, আপনাদের বাড়িতে যে কাজের লোকটি কাজ করত সে বোধহয় বছর 4 আপনাদের বাড়িতে কাজ করছে। তার আগে আপনাদের বাড়িতে অন্য কোনো কাজের লোক ছিল? আরেকজন ছিল, তবে কোনো একটা কারণে তাকে উনি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন। তবে সেটা ঠিক কী কারণে সেটা আমি জানি না ব্যোমকেশবাবু। ব্যোমকেশের মুখ দেখে মনে হলো সে হয়তো কোনো একটা সূত্র পেয়ে গেছে, আর সেটা থেকেই এই কেসের তদন্ত শুরু করা যাবে। আর কোনো কথাবার্তা আমাদের মধ্যে হলো না। আমরা বাড়ি ফিরে এলাম। দাসবাবু জানিয়ে গেলেন পোস্টমর্টমের রিপোর্ট তিনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানাবেন। তবে এর মধ্যে কিছুতেই আমি সেই ছোট্ট ছুরির ব্যাপারটা মাথা থেকে সরিয়ে ফেলতে পারছিলাম না। সেটা কেন কেউ ওই জায়গায় রেখে যাবে? পোস্টমর্টম রিপোর্টটা এলো পরদিন সকালে। গলার কাছে যে ক্ষতটা রয়েছে সেটাই প্রথমে হয়েছে, তবে মৃত্যুটা হয়েছে বুকের আঘাতের জন্য। যে ছুরিটা বুকের আঘাতের জায়গা থেকে পাওয়া গেছে সেটা দিয়ে আঘাত করা হয়নি, আঘাত করা হয়েছে অন্য কিছু দিয়ে। সেই ছুরিটা আঘাতের পরে বসিয়ে রাখা হয়েছে। এমনকি পুলিশের ডাক্তারের অনুমান ছুরিটা যখন শরীরে রাখা হয়েছে তখন ভদ্রলোকের মৃত্যু ঘটে গেছে। আর সব থেকে বড় যেটা জানা গেল সেটা হলো মৃত্যুটা হয়েছে অনেকটা কম রাত্রের দিকে, 9টা-10টার দিকেই ভদ্রলোকের মৃত্যু হয়েছে। তারপর সারা রাত মৃতদেহটা মেঝের উপর পড়েছিল, তাই শরীরের প্রায় অনেকটা রক্ত বাইরে বেরিয়ে এসেছে। কথাটা শুনে ব্যোমকেশ কেমন যেন চিন্তিত হয়ে পড়ল। তারপর আমায় বলল, আমি এমন একটা ধারণা করতে পারছিলাম অজিত যে মৃত্যুটা প্রায় সন্ধ্যের একটু পরেই হয়েছে, তবে সেক্ষেত্রে একটা সমস্যা থেকে যাচ্ছে। কি সমস্যা? ভদ্রলোকের বিছানাটা তোমায় দেখার কথা বলেছিলাম, মনে আছে? সেটা আমায় প্রথম থেকেই খটকার জায়গায় ছিল। এখন সেই ব্যাপারটা আমার কাছে কিছুটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু আমি বুঝতে পারছিলাম না ব্যোমকেশ আসলে কি বলতে চাইছে। ওই ঘরের বিছানার সাথে ভদ্রলোকের খুন হওয়ার মধ্যে সম্পর্ক কোথায়? আর বিছানা দেখে ব্যোমকেশ কি অনুমান করছে? প্রায় 2 দিন এরকমভাবে কেটে গেল। ব্যোমকেশ মাঝে মাঝে কোথায় যেন বেরিয়ে পড়তে লাগলো, ফিরতেও লাগলো দেরি করে, কিন্তু আমায় কিছুই বলতো না। একদিন রাত্রিবেলা খাবার টেবিলে বসে বৌঠান ব্যোমকেশকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো তোমার? ওই কেসটা হাতে নেওয়ার পর থেকেই মাঝে মধ্যে এখানে ওখানে বেরিয়ে যাচ্ছ তুমি। কোনো কিছু কি জানতে পেরেছো? অনেক কিছু জানতে পেরেছি সত্য, তবে এখনো কয়েকটা ব্যাপার জানা বাকি রয়েছে। সেগুলো জেনে গেলেই কেসটা একভাবে সাজিয়ে দিতে পারবো। খুনটা কে করেছে সেই সম্পর্কে ধারণা করতে পারছো? একটা অনুমান করতে পারছি, তবে এক্ষুনি আসল মোটিভটা বুঝতে পারছি না। সমরেন্দ্র বাবুর সাথে তার শত্রুতা আসলে কোথায় সেটাই মাথায় আসছে না। মোটিভ তো একটা রয়েছে, মোটিভ ছাড়া তো আর কেউ কাউকে খুন করতে যাবে না। কোনো না কোনো শত্রুতা রয়েছে, হয়তো পুরনো কোনো শত্রুতা। হঠাৎ করে মাথা ছাড়া দিয়ে উঠেছে এমনটা তো এর আগেও হয়েছে বৌঠানের কথায়। ব্যোমকেশ কেমন যেন চমকে গেল। সে খাওয়া বন্ধ করে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর হঠাৎ নিজের মনেই হেসে উঠে বলল, এই ব্যাপারটা কিন্তু ভেবে দেখার কথা আমার মাথায় আসেনি।
আমি ভেবে চলেছিলাম বর্তমানে ভদ্রলোকের সাথে কারোর কোনো শত্রুতা রয়েছে নাকি। ব্যবসায়িক ক্ষেত্রে তার সাথে যাদের পরিচয় তাদের সবার সাথেই প্রায় আমি কথা বলে ফেলেছি, কিন্তু তেমন কিছুই মনে হয়নি। আমারও তেমনটাই মনে হচ্ছিল যে পুরনো কোনো শত্রুতা, কারণ ভদ্রলোকের স্ত্রী এবং ছেলে বলেছিল তার সাথে অন্য কারোর তেমন শত্রুতা থাকার কথা নয়। খোঁজ নিতে হবে অজিত, ব্যাপারটা খোঁজ নিতে হবে। ভদ্রলোকের অতীত একটু ঘাঁটতে হবে, না হলে কিছুই জানা যাবে না। পরদিন থেকেই ব্যোমকেশ বোধহয় ভদ্রলোকের অতীতের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলো। তবে এর মধ্যে আমায় আর কিছুই বলল না, শুধু একদিন দুপুরে ঘরে ডেকে পাঠালো। আমি তার ঘরে গিয়ে দেখি একটা খবরের কাগজ হাতে নিয়ে সে বসে আছে। সেটা দেখে মনে করলাম, এখন আবার খবরের কাগজ নিয়ে পড়লে কেন, আর আমাকেই বা ডেকে পাঠালে কেন? ও, তুমি এসেছো। এই আজকের খবরগুলো একটু দেখছিলাম। খবরের কাগজ হলো এমন একটা মাধ্যম অজিত, যেটা দিয়ে অনেক আগের কোনো ঘটনা খুঁজে বার করা যায়, যেমনটা আমি খুঁজে বার করেছি। আমি অবাক হয়ে বললাম, তার মানে তুমি সমরেন্দ্রবাবুর খুনিকে খুঁজে বার করেছো, আর তার পিছনে যে মোটিভ রয়েছে সেটাও খুঁজে পেয়েছো? প্রায় বছর 5 আগে ভদ্রলোক একটা অপরাধ করেছিলেন। ভদ্রলোকের যে ব্যবসা রয়েছে সেটা আসলে একটা খাবারের দোকানের ব্যবসা, একরকম হোটেল বলতে পারো। ভদ্রলোকের হোটেলে একবার খাবার খেয়ে এক দম্পতি রীতিমতো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর সেখানেই তারা মারা যায়। ব্যাপারটা মনে করা হয়েছিল কোনোভাবে খাবারে বিষাক্ত পদার্থ মিশে গেছে। আসলে সেই হোটেলে সেদিন যারা খাবার খেয়েছিল তাদের কারোরই কিন্তু কোনো সমস্যা হয়নি, শুধু হয়েছিল এই দুজনের। তাই সেক্ষেত্রে অনুমান করা হয় যে তাদের খাবারের প্লেটে কিংবা খাবারে কিছু একটা মিশেছে। তাই ভদ্রলোকের সামান্য জরিমানা এবং পুলিশের কাছে কয়েকবার যাতায়াত করতে হলেও শাস্তি তেমন কিছুই হয়নি। তবে এটা ছাড়া ভদ্রলোকের জীবনে কিন্তু আর তেমন কোনো অপরাধের ব্যাপার নেই আশা করা যায়। এখানেই কোনো একটা খুঁজে পাবো আমরা, জানো তো, এখানে কিছু একটা খুঁজে পাবো। একটা সূত্র যখন খুঁজে পাওয়া গেছে তখন সেটা থেকেই কোনো না কোনোভাবে একটা আশার আলো দেখা যাবে ব্যোমকেশ। কিন্তু বাইরে থেকে কেউ এসে যদি সমরেন্দ্রবাবুকে খুন করেন, তাহলে আশেপাশের কেউ ব্যাপারটা দেখতে পেল না, আর রাতের বেলা কেউ তার বাড়িতে ঢুকলেও তো তাকে মোটামুটিভাবে দেখা সম্ভব। আর সব থেকে বড় কথা, সমরেন্দ্রবাবু মারা যাওয়ার সময় চিৎকার করেননি। সেটাই তো অজিত, ভদ্রলোকের শরীরে দুটো আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু চিৎকার করার একটা চেষ্টা করবেন। সেটা যে কেন হয়নি সেটাও আমি বুঝতে পারছি না, বুঝলে। আচ্ছা, তোমার কি মনে হয় সেই যে দুজন মারা গেছিল আর তাদের পরিচিত কেউ সমরেন্দ্রবাবুকে এত বছর পরে খুন করতে এসেছে, তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর জোগাড় করতে পারলে? দাসবাবুকে ব্যাপারটা জানিয়েছি, আর আমার দিক থেকেও কয়েকজন খোঁজ খবর চালাচ্ছে। কিছু একটা অন্তত বেরিয়ে আসবে অজিত। ও, আরেকটা কথা, ভদ্রলোকের ছেলে সেই যে অনেক, তিনি এর মধ্যে টেলিফোন করে আমার কাছে জানতে চেয়েছিলেন কেসটা কত দূর এগিয়েছে। আমি তাকে জানিয়েছি, আশা করছি কয়েকদিনের মধ্যে কিছু একটা জানাতে পারবো। আচ্ছা, তোমার কি মনে হয় বলতো, যে ভদ্রলোককে তার ঘরের মধ্যে এসে কেউ খুন করে বাইরে চলে গেল, অথচ কেউ জানতেও পারলো না, বুঝতেও পারলো না, আর সব থেকে বড় কথা, তিনি রাতের বেলা একা যখন ঘরে থাকতেন তখন দরজা বন্ধ করে রাখতেন, তাহলে একজন অচেনা কাউকে দরজা খুলে ঘরের ভেতরে একদম নিজের ঘরে ঢুকতে দিলেন কেন? ব্যোমকেশের কথায় যে একটা ইঙ্গিত পরিষ্কার ফুটে উঠছিল সেটা আমি বুঝতে পারছিলাম। তাই বললাম, তুমি কি বলতে চাইছো অপরাধী সমরেন্দ্রবাবুর চেনা? কিন্তু যদি সেটাই হয়, তাহলে তার সাথে ওই দুজনের মৃত্যুর সম্পর্ক থাকবে কোথা থেকে? সমরেন্দ্রবাবুর স্ত্রী আর তার ছেলে যে ওই কয়েকদিন তারা আত্মীয়ের বাড়িতেই ছিল, সে ব্যাপারে আমি খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি। আর সেখান থেকে সমরেন্দ্রবাবুর বাড়ি পর্যন্ত আসতে যতটা সময় লাগার কথা, তারা ততটা সময় পরেই কিন্তু ফিরে এসেছে। তাদের কথার মধ্যে কিন্তু কোনো মিথ্যা নেই। তাহলে এমন কি এসেছিল যাকে সমরেন্দ্রবাবু চিনতেন, এমনকি তাকে নিজের ঘরেও ঢুকতে দিয়েছিল? হঠাৎ কোনো একটা সম্ভাবনা আমার মাথায় আসতেই আমি প্রায় উত্তেজিত হয়ে বললাম, ব্যোমকেশ, আমি বুঝতে পেরেছি তুমি কেন সেদিন ওই বিছানাটার কথা বারবার বলেছিলে। ব্যোমকেশের মুখে একটা হাসি ফুটে উঠল। সে বলল, যাক, তাহলে ব্যাপারটা তুমি নিজেও বুঝতে পেরেছো, আর ওই কারণেই আমার একটা খটকা রয়েছে অজিত। খটকা আবার কিসের? এখন নয়, কেসটাকে সমাধান করে ফেলি, তারপর না হয় তোমায় সে ব্যাপারটা বলবো। এখন আমাদের একটা জিনিস খুঁজে বার করা দরকার। আমি অবাক হয়ে ব্যোমকেশের রহস্যময় হাসি মুখের দিকে তাকিয়ে বললাম, সেটা কি? ভদ্রলোকের সেই হোটেলে যারা দুজন খাবার খেয়ে মারা গিয়েছিলেন, তাদের ঠিকানা আর তাদের বেশ পরিচিত কেউ বর্তমানে এই শহরে আছে নাকি সেটা খুঁজে বার করা দরকার।
তাহলেই কেসটা সহজ হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ যা বলছে তাই সত্য, কিন্তু ব্যাপারটা কি এতটাই সহজ হবে নাকি আমাদের এর জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে? তবে এর মধ্যে আরও একটা নতুন খবর পাওয়া গেল, আর সেই খবরটাই আমাদের কেসটাকে আরও সহজ করে দিল। পরদিন সকালে আমাদের বাড়িতে এসে হাজির হলো সেই অনিক নামের ছেলেটি। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে ইতস্তত করে সে বলল, ব্যোমকেশবাবু, সেদিন আপনি আমার বাবার শত্রুর ব্যাপারে প্রশ্ন করছিলেন, তবে একটা কথা সেদিন আমরা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, সেটাই বলতে এসেছি। আপনার বাবার হোটেলে বেশ কয়েক বছর আগে এক দম্পতি খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তারপরেই মারা যান, সেটাই তো? হ্যাঁ ব্যোমকেশবাবু, এ কথাটা সত্যি। তবে বাবা কিন্তু বারবার বলেছিলেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আর সত্যি বলতে সে সময় তিনি হোটেলে ছিলেন না, তিনি বাড়িতে ছিলেন। খাবারে কোনোভাবে বিষাক্ত কিছু মিশেছিল হোটেলের লোকেরা বলেছিল। হোটেলে সম্প্রতি নাকি টিকটিকির উপদ্রব হয়েছিল, তার সংস্পর্শে খাবার আসায় ব্যাপারটা ঘটে মোটামুটি বলতে পারেন। তবে আমি আপনার কাছে এসেছি অন্য একটা কারণে। আপনি বলেছিলেন না বাবা বেশ রাত পর্যন্ত ঘরে জেগে থেকে কি করেন? তিনি ব্যবসার কাজকর্ম দেখেন, তবে পুলিশ বলছে তার খুনটা হয়েছে সন্ধ্যের দিকে, ওই 9টা-10টা। কিন্তু ওই সময় বাবা কখনো ঘুমোতে যান না, আর ঘুমোতে না গেলে বাড়ির ভেতরে ঢুকে কেউ একটা তাকে খুন করে যাবে কি করে? জেগে থাকলে বাবা অন্তত চিৎকার করে তো সাহায্য চাইবে কারোর কাছে। আর রাতের বেলা বাবা নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখে, সে সময়ে অচেনা কেউ তার ঘরে আসবেই বা কী করে? ব্যোমকেশ চুপ করে অনেকক্ষণ কথাগুলো শুনল, তারপর বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনার বাবা দরজা খুলেছিল চেনা কাউকে দেখে, কিংবা চেনা কারোর গলার স্বর শুনে? সেটাও হতে পারে, আবার এটা হতে পারে বাড়িতে সেদিন কেউ এসেছিল আর সে যাওয়ার আগেই খুনটা করেছে হয়তো। তাকে কেউ দেখতে পায়নি কোনো একটা কারণে, কারণ আমাদের বাড়ির আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেখান থেকে আমাদের বাড়িটা দেখা গেলেও সবাই তো আর বাড়ির দিকে নজর রেখে বসে থাকবে না। যে কোনো একটা সময় কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে আসে, তারপর সন্ধ্যের দিকে খুন করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, তাহলে তাকে কি ধরা সম্ভব? সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা থাকছে ব্যোমকেশ। ওই কাজের লোকটি কিন্তু সন্ধে পর্যন্ত ওই বাড়িতে থাকে বলে জানিয়েছিল। হ্যাঁ, সে সন্ধে পর্যন্তই থাকে। আসলে আমরা রাতের খাওয়া দাওয়া সন্ধে নাগাদে সেরে ফেলি, তারপর সে বাবার জন্য 1 গ্লাস গরম জল করে দিয়ে তারপর বাড়ি চলে যায়। বাবা কাজ করতে করতে সেই গরম জল লেবু দিয়ে রাতের বেলা খায়। আসলে সেটা বাবার একটা অভ্যেস, পেট পরিষ্কার রাখার জন্য। ছোট থেকেই বাবার পেটের একটু সমস্যা ছিল। হঠাৎ করে কথাটা শুনেই ব্যোমকেশ যেন চেয়ার ছেড়ে উঠে পড়ল, তারপর বলল, অজিত অজিত, আমার ঠিক কী কারণে খটকাটা লেগেছিল সেটা আমি এখন বুঝতে পারছি। শুনুন, আপনি এখন বাড়ি ফিরে যান, বাড়ি ফিরে গিয়ে বাড়িতেই থাকবেন। আশা করছি বিকেলের মধ্যে আমি একবার আপনার বাড়িতে যাব। আচ্ছা, আরও একটা কথা আমায় ভেবে বলুন, আপনাদের বাড়িতে যে কাজের লোকটি রয়েছে তাকে আপনার কেমন বলে মনে হয়? ব্যোমকেশের কথায় আপনার হঠাৎ করে উঠে দাঁড়ানোতে ভদ্রলোক কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলেন। এবার একটু থেমে থেমে বললেন, কেন বলুন তো? লোকটা বেশ কাজের, তবে তাকে বাড়িতে রাতে থাকতে বললে কিছুতেই থাকতে চায় না। তার বাড়ি নাকি কাছে, তাই সেখানে চলে যায়। তবে নিজের বাড়ির ঠিকানা, তার বাড়িতে কে কে আছে, কখনোই কোনো কিছু বলতে চায় না। নিজেকে কেমন যেন একটু আড়াল করে রাখতে চায়। ব্যাপারটা না আমার একদম ভালো লাগেনি। তবে বাবা তাকে খুব ভালোবাসতো, এমনকি কাজটাও ভালো করতো, তাই আমি আর তেমন কিছু ভাবিনি। কিন্তু কেন বলুন তো ব্যোমকেশবাবু? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে জানলার কাছে গিয়ে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, অজিত, এক্ষুনি চলো, আমাদের এক্ষুনি একবার বেরোতে হবে। আর আপনি বাড়ি ফিরে যান, আপনার বাড়িতে আমি বিকেলে যাচ্ছি। এই চলো তাড়াতাড়ি। অনিকবাবু আর আমরা প্রায় একসঙ্গে বেরিয়ে পড়লাম। অনিকবাবু তার বাড়ির দিকে ফিরে গেলেন, আর আমরা গেলাম থানায় দাসবাবুর কাছে। সমরেন্দ্রবাবুর বাড়িতে আমরা সবাই বসে আছি, দাসবাবু, আমি, ব্যোমকেশ, অনিকবাবু, এমনকি সমরেন্দ্রবাবুর স্ত্রী নলিনী দেবী পর্যন্ত। বেশ কিছুক্ষণ বসে থাকার পর অনিকবাবু বললেন, ব্যোমকেশবাবু, আপনি কি করে ব্যাপারটা ধরতে পারলেন? মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না, আর কাজের লোকটিকে সন্দেহ করার কথা তো আমাদের মাথাতেই আসে না।
প্রথমে আমার সন্দেহ হয়েছিল সমরেন্দ্রবাবুর কোনো ব্যক্তিগত শত্রু এই কাজটা করেছে, তবে সেক্ষেত্রে কতগুলো সমস্যা ছিল। যেমন রাতের বেলা বাড়ির বাইরে থেকে কেউ এলে আশেপাশের কেউ নাই দেখে থাকতে পারে, কিন্তু তাকে ভদ্রলোক কেন ঘরের ভেতরে নিয়ে আসবেন? তাছাড়া তখনও কয়েকটা ব্যাপার আমি জানতাম না। যেমন ভদ্রলোকের খাওয়া দাওয়ার পরে নিজের ঘরে দরজা বন্ধ করে তারপরে কাজকর্ম করেন, তারপরে তিনি রাতে কাজ করার সময় এক গ্লাস গরম জল লেবু দিয়ে খান। এই সমস্ত ব্যাপারগুলো আমি পরে জেনেছিলাম, তবে আগেই আমার সন্দেহ হয়েছিল এই বিছানাটা দেখে। বিষয়টা দেখলেই বোঝা যাচ্ছিল সেখানে রাতে কেউ ঘুম হয়নি। কেউ যদি বিছানায় শুয়ে থাকে তাহলে বিছানা অত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে না। আমার মনে হয় সমরেন্দ্রবাবুকে যখন গদাই খুন করে তখন কোনোভাবে বিছানার উপরে ওনার শরীরটা পড়েছিল, তাই বিছানার কাপড় সমস্তটাই বদলে ফেলতে হয়। আর তখন নতুন করে বিছানার চাদর এমনকি বালিশগুলো দিয়ে সাজাতে গিয়ে সে একটু বেশি ভালো করেই বিছানাটা সাজিয়ে ফেলে। সে হয়তো ভুলে গিয়েছিল একজন বিছানায় রাতে শুতে গেলে বিছানা একটু অগোছালো থাকবে। তারপর দ্বিতীয় ছিল ওই ছুরিটা, যে ছুরি দিয়ে খুন করা হয়েছে ছুরিতে আশা করি গদাইয়ের হাতের চিহ্ন থাকবে, তাই সে ছুরিটা লুকিয়ে ফেলতে চেয়েছিল। এমনকি অন্য একটা ছুরি তাড়াহুড়ো করে সেখানে ঢুকিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তাড়াহুড়োর জন্য হয়তো ছুরিটা হয়ে গিয়েছিল ছোট। সেই ব্যাপারটা তখন মাথায় আসেনি। তখন খুনের প্রমাণ লুকোনোর চেষ্টা এসেছিল। সে আসলে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে যাওয়ার সময় এই খুনটা করে। তারপর পরদিন সকালে আবার এসে তখন একটা নাটক তৈরি করে যে সে ঘরের দরজা খোলা দেখেছে। ঘরের মধ্যে অনেক রাত পর্যন্ত আলো জ্বলার কারণটা আসলে ঘরের আলো সে জ্বালিয়ে রেখেছিল, যাতে মনে হয় অনেক রাত পর্যন্ত ভদ্রলোক কাজ করেছেন। তবে পরদিন সকালে বাড়িতে এসে সে প্রথমে আলোটা বন্ধ করে দেয়। যদি তার আগে কেউ বাড়িতে এসে ঢুকতো তাহলে আলো জ্বলতে দেখলে সে ভাবতো ভদ্রলোক কাজ করতে করতে খুন হয়েছেন, তাই আলোটা জ্বলছে। আপনার কখনো কাজের লোকটিকে সন্দেহ হয়েছিল? একটু ভালো করে মনে করলেই আপনি ব্যাপারটা বুঝতে পারতেন। কাজের লোকটি এখানে কাজে এসেছে মাত্র 4 বছর আগে, আর সেই ঘটনাটা ঘটেছিল 5 বছর আগে। মানে 1 বছর ধরে এসে হয়তো সে খুঁজে চলেছিল সমরেন্দ্রবাবুকে, আর তার বাড়িতে আসার কোনো একটা উপায় খুঁজছিল। আমি খোঁজ নিয়ে দেখেছি যে দুজন মারা গিয়েছিলেন তারা এসেছিল গ্রামের দিক থেকে। সেখানে খবর নিতেই জানা গেছে তারা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই তাদের একমাত্র ছেলেও নিরুদ্দেশ হয়ে যায়। এখানে যখন আমরা প্রথম এসেছিলাম তখন গদাই আমাদের বলেছিল তার মা বাবা কেউ নেই, আর সে যে ঠিকানাটা আমাদের দিয়ে গিয়েছিল সেই ঠিকানাতেও কিন্তু তাকে পাওয়া যায়নি। আমার মনে হয় সে সেদিনই তার গ্রামে ফিরে গেছে, আর সেটাই হয়েছিল। পরে তার গ্রাম থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। আশা করি এই ঘরে খুঁজে দেখলে তার হাতের ছাপও কোথাও পাওয়া যাবে। যদিও সেটা অতি স্বাভাবিক, কারণ সে বাড়িতে কাজ করত, তাই সেই হাতের ছাপের সাথে খুনির হাতের ছাপের মিল পাওয়া না গেলেও একটা ব্যাপার কিন্তু আমি দেখেছিলাম। সমরেন্দ্রবাবুর হাতের মুঠোর মধ্যে একটা লকেটের ছেঁড়া অংশ ছিল, আর আমার মনে হয় গদাই সে ব্যাপারটা খেয়াল করেনি। তার গলার চেইন থেকে কখন লকেটটা খুলে সমরেন্দ্রবাবুর হাতের মধ্যে চলে গিয়েছিল, আর সেই লকেটটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, যেটা কাল আমি আপনাকে দিয়েছি। তবে গদাইয়ের উপর সন্দেহটা আমার প্রথম হয়েছিল যখন অনিকবাবু আমায় জানান তার বাবার রাতের বেলা গরম জল লেবু দিয়ে খাওয়ার অভ্যাস ছিল। যদি সেটাই হতো তাহলে সেদিন গদাই বাড়ি যাওয়ার আগে নিশ্চয়ই গরম জল করে দিয়ে যেত। সেটা কিন্তু আমরা ঘরে কোথাও দেখতে পাইনি, এমনকি রান্নাঘরে গেলেও সেদিন কোনো কাচের গ্লাস সেখানে দেখা যায়নি। সে জানতো সন্ধ্যাবেলা সে খুন করে এখান থেকে বেরিয়ে যাবে, তাই গরম জল করার কথাটা তার মাথাতেই আসে না। এতক্ষণ চুপ থাকার পর নলিনী দেবী এবার বললেন, কিন্তু ব্যোমকেশবাবু এত বছর পরে কেন, এত বছর পরে সেটা করতে গেল কেন? আপনারা হয়তো জানেন না, কিন্তু সমরেন্দ্রবাবু ঠিক যেদিন মারা গিয়েছিলেন সেদিনই 4 বছর আগে গদাইয়ের বাবা মা মারা গিয়েছিলেন। হয়তো সেই মৃত্যুর পেছনে সমরেন্দ্রবাবুর কোনো হাত ছিল না, তবে গদাই তাকেই অপরাধী বলে মনে করত। আর সে এই 4 বছর আপনাদের বাড়িতে কাজ করতো আসলে সময় খোঁজার জন্য। এই গোটা 4 বছরে হয়তো তার বাবা মায়ের মৃত্যুদিনের সে তেমন সুযোগ পায়নি, যেটা এবছর পেয়েছিল। তাই সে সময় সুযোগ বুঝে এবছরই ওই দিনেই খুনটা করেছে। তবে এখন সে পুলিশের হেফাজতে রয়েছে। আশা করি সে তার অপরাধ স্বীকার করে ফেলবে, কারণ সে প্রতিশোধের জন্যই খুনটা করেছে। আর তার প্রতিশোধ যখন সম্পূর্ণ হয়ে গেছে তাহলে তার ধরা দিতে আর কোনো আপত্তি থাকতে পারে না। ব্যোমকেশ থামতেই অনিকবাবু বলে উঠলেন, আমার লোকটাকে প্রথম থেকেই ভালো লাগতো না, তবে মা বাবা যখন তাকে ভালোবাসতো তাই আমি আর সেই বিষয়ে কিছু বলতাম না। তবে লোকটা যে এমন কিছু করতে পারে সেটা আমি ধারণা করতে পারিনি ব্যোমকেশবাবু। আপনি না থাকলে হয়তো তাকে ধরা কখনোই সম্ভব হতো না। আমরা ভাবতাম বাইরের কেউ হয়তো খুনটা করেছে,
খুব সম্ভব সমরেন্দ্রবাবুর হাতের মধ্যে ওই লকেটটা পাওয়া যেত, তবে ওটা অতি সাধারণ একটা লকেট যেটা যে কারোর গলাতেই থাকতে পারে। তবে সমস্যাটা হলো গদাইয়ের চেনের সাথে লকেটটা লাগানো ছিল, সেটা খুলে গেছে, আর সেটা গদাই নিজেও লক্ষ্য করেনি। তবে সে যদি চেনটা খুলে ফেলতো তাহলে আর তাকে ধরা যেত না। তবে আমি সমস্তটাই ধারণা করেছি অনুমানের উপর ভিত্তি করে। এখন যদি সে নিজের অপরাধ স্বীকার না করে তাহলে কিন্তু তাকে ধরিয়ে দেওয়ার মতো শক্ত তেমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। তাকে কেউ দেখেনি। একটা ব্যাপার হতে পারে, এই বাড়ির কোথাও খুঁজে দেখলে সেই ছুরিটা আর বিছানার চাদর, এমনকি যেখানে যেখানে রক্ত লাগতে পারে সবকিছুই খুঁজে পাওয়া যেতে পারে। সেগুলো পেলে একটা প্রমাণ দাঁড় করানো যাবে। এ বাড়িতে স্টোররুম জাতীয় কিছু আছে, কিংবা এমন কিছু যেটাকে ব্যবহার করা হয় না? ছাদে একটা ঘর রয়েছে যেখানে পুরনো জিনিসপত্র রাখা হয়। দাসবাবু, একবার আপনার কনস্টেবলদের বলুন তো ওইখানে কিছু আছে নাকি, সেটা একবার দেখে আসতে। কেস প্রায় শেষ হয়েই এসেছিল। ব্যোমকেশের কথায় কনস্টেবলরা উপরের ঘর থেকে সত্যিই রক্তমাখা চাদর আর একটা পোশাক খুঁজে পেল। তার সাথে একটা বড় ছুরিও পাওয়া গেল। তবে সেটা খুঁজে পেতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছিল, কারণ একটা কাপড়ের ব্যাগের মধ্যে ভালো করে দড়ি দিয়ে সমস্ত কিছু বেঁধে রাখা হয়েছিল। দেখে মনে হবে অনেক দিন ধরে সেই ব্যাগটা সেখানে পড়ে আছে। অবশ্য পরে গদাই তার অপরাধ স্বীকার করেছিল এবং বলেছিল তার বাবা মায়ের মৃত্যুর জন্য যে দায়ী তাকে সে নিজের হাতে শাস্তি দিতে পেরেছে। এখন আইন যা শাস্তি দেয় সেটা মাথা পেতে নিতে তার কোনো অসুবিধে নেই। গোটা কেসটা এভাবেই শেষ হয়ে গিয়েছিল। তবে তারপরে অনিকবাবু একদিন আমাদের বাড়িতে এসে আমাদের এসব কিছুর জন্য ধন্যবাদ জানিয়ে গিয়েছিলেন। পরদিন সকালে ব্যালকানিতে দাঁড়িয়ে নিচে বৌঠানের লাগানো সেই গোলাপ গাছে আসা নতুন ফুলের দিকে তাকিয়ে দেখছি, এমন সময় ব্যোমকেশ বলল, বুঝলে অজিত, একটা মানুষের মনে প্রতিশোধ স্পৃহা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তুমি ধারণা করতে পারবে না। মানুষ একবার কাউকে ভুল ভেবে ফেললে তাকে সে ধারণা থেকে সরানো খুব কঠিন। নাহলে তুমি বলো, এত বছর ধরে সমরেন্দ্রবাবু তার স্ত্রী গদাইয়ের সাথে এত ভালো ব্যবহার করেছেন, তারপরেও সে কিন্তু সুযোগ বুঝে খুন করে বসেছে। ব্যোমকেশের কথায় আমি বললাম, ব্যোমকেশ, গদাই খুন করার মানসিকতা নিয়েই এ বাড়িতে এসেছিল। তাই যাই হয়ে যাক না কেন তার মানসিকতা কখনোই বদলাতো না, আর শেষে সেটাই হলো। ব্যোমকেশ কিছু একটা বলার জন্য মুখ খুলছিল, ঠিক সেই সময় তার ঘরের টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ ব্যালকানি ছেড়ে ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি নিচে তাকিয়ে ছোট্ট গোলাপ গাছটা দেখতে লাগলাম। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে একটি ব্যোমকেশ ফ্যানফিকশন, ব্যোমকেশ ও ছুরি রহস্য। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।